বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটা কীরকম হওয়া উচিত? বাংলাদেশের ব্যাটিংটা অ্যাকচুয়ালি খেলতে হবে লাস্ট ম্যাচে তারা যেভাবে সলিড ব্যাটিং করছে সেরকম। ইভেন লাস্ট ম্যাচেও তারা অনেকগুলো ভুল করছে, যে ভুলগুলো তারা এই ম্যাচে না করলে তাদের জন্যই সুবিধা। এখন স্বাভাবিকভাবেই আপনার যেহেতু তানজিদ হাসান তামিম প্রথম ম্যাচে সেঞ্চুরি পাইছে, এই ম্যাচে তার থেকে আপনি বেশি আশা করতে পারেন না। আমি পার্সোনালি আশা করি না। আমার কাছে মনে হয় খুব বেশি হলে সে 50 রান করতে পারে বা তার আশেপাশে ইনিংস থাকতে পারে, কিন্তু তার তাড়াতাড়ি আউট হওয়ার চান্সটাই বেশি। অন্যদিকে আমি এই ম্যাচে রান আশা করব দুইজন মানুষ থেকে, একটা হচ্ছে লিটন কুমার দাস আর একটা হচ্ছে মুশফিকুর রহিম। এই দুইজন মানুষ যদি রান করতে পারে তাহলে আলটিমেটলি বাংলাদেশের জন্য একটা চান্স আছে এই ম্যাচে ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশের রানটা অনেক হাই করা। কেননা দেখেন, আপনার আগের ম্যাচে কিন্তু শান্ত পারফর্ম করছে, মমিনুল পারফর্ম করছে, তানজিদ হাসান তামিম পারফর্ম করছে। সেই দিক থেকে যদি চিন্তা করেন, আপনার সাদমান খুব একটা পারফর্ম করতে পারে নাই। আবার অন্যদিকে আপনি যদি আসেন মুশফিকের কথায়, মুশফিক তেমন একটা পারফর্ম করতে পারে নাই। দেন হচ্ছে লিটন কুমার দাস, সেও তেমন একটা ব্যাটিংয়ে পারফর্ম করতে পারেনি। সো এই দিক থেকে আমার কাছে মনে হয় যে মুশফিক এবং লিটন এই দুজনের উপরে ফোকাসটা বেশি থাকবে। অন্যদিকে যদি বাংলাদেশ এখানে সাদমানের পরিবর্তে সৌম্যকে খেলায়, আমি আশা করব সৌম্য অ্যাটলিস্ট একটা ইনিংসে 50 রান করবে। ইভেন দুইটা ইনিংসে যদি 50 করে দিতে পারে বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া, বা সে যদি একটা ইনিংসে সেঞ্চুরি করে দিতে পারে সেটাও বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। সো আমার কাছে যে ব্যাটসম্যান দিকে ফোকাস সেটা হচ্ছে মুশফিক, লিটন কুমার দাস অ্যান্ড সাদমানের পরিবর্তে যদি সৌম্যকে খেলে সৌম্যর দিকে নজর থাকবে। অ্যান্ড বাকি যারা আছে তাদেরকে আলটিমেটলি কন্ট্রিবিউশন করতে হবে। এখন দেখেন, তানজিদ হাসান তামিম আগের ম্যাচে 100 করলো, শান্ত 84 করলো। তারা যদি এই ম্যাচে আলটিমেটলি 40 প্লাস 50-র আশেপাশে রান করতে পারে, মমিনুল যদি 50-র আশেপাশে রান করতে পারে, তখন বাংলাদেশের জন্য কাজটি ইজি হয়ে যাবে। অ্যান্ড মেন যে জিনিসটা সেটা হচ্ছে একটা ব্যাটসম্যানের দিকে বেশি ফোকাস না করে সবাই যদি অল্প অল্প কন্ট্রিবিউট করতে পারে, ধরেন সবাই যদি আলটিমেটলি 30-40 করে রান অ্যাড করতে পারে, দেখবেন আপনার রানটা কিন্তু অলরেডি 300 প্লাসে চলে যাচ্ছে। সো সে জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবাইকে মিলে পার্টনারশিপের দিকে যেতে হবে। প্রত্যেকটা উইকেটে আপনার পার্টনারশিপ বিল্ড করতে হবে। মিনিমাম টার্গেট করতে হবে যে আমরা 50, 60, 70 এই ধরনের পার্টনারশিপ বিল্ড করব। এখন আপনি দেখেন, যদি আমাদের 8 নাম্বার উইকেট পর্যন্ত 50 রান করে একটা পার্টনারশিপ করতে পারি, আমরা কিন্তু 400 রান করে ফেলতে পারতেছি। এটা একটা অ্যাভারেজ মার্কিং করা হলো। এখন এখানে অবশ্যই আপনার যে জিনিসটা আসবে যে অনেকেই হয়তো বা শুরুতে সেটেল হওয়ার আগেই সার্ভাইভ করতে পারবে না, আউট হয়ে যাবে। তখন যে জিনিসটা হবে কি, যেই পার্টনারশিপটা বেশি বড় হচ্ছে তারা এই আহ, তাড়াতাড়ি উইকেট যাওয়াটা কাভার আপ করতে হবে। সো এই জিনিসটাই আলটিমেটলি প্রত্যেকটা ব্যাটসম্যানের প্রথম ইনিংসের মতো থাকতে হবে যে আমরা কোনো উইকেট সহজে দিব না, আমরা মোটামুটি কন্ট্রিবিউশন করব। সেখানে যদি ফোকাস করতে পারে বাংলাদেশের জন্য খুব একটা কঠিন হবে না। অ্যান্ড প্রত্যেকটা ব্যাটসম্যানের মাথায় রাখতে হবে যে আমি উইকেটে যাওয়ার পরে প্রথম আমাকে সার্ভাইভাল পিরিয়ডটা পার করতে হবে। ফার্স্টে আমি সার্ভাইভ করব, সার্ভাইভ করার পরে আমাকে সেটেল হইতে হবে। সেটেল করতে হতে পারলে তখন যে আমরা হচ্ছে রানের দিকে ফোকাস করব। দেখেন, আমি এই জিনিসটাকে 4টা স্টেজে ভাগ করেছি। যদি এমন হয় যে আপনি ফার্স্টে গেলেন সার্ভাইভাল পিরিয়ড, দেন সেটেল হলেন, সেখান থেকে আপনি অ্যাটাক করা শুরু করলেন বা রান নেওয়া শুরু করলেন, সেই জিনিসটাই হয়ে আলটিমেটলি আপনার পার্টনারশিপটা বড় হয়ে যায়। অ্যান্ড এই জিনিসটা যেটা, যেই প্যাটার্নটা আমি বলছি, এটা যদি ফুললি কমপ্লিট হয় তখন আপনার পার্টনারশিপটা কিন্তু এমনিতেই বড় দেখায়। সো এই কাজটাই করতে হবে, এটাই ফোকাস করতে হবে। শুরুতে যে আপনার অস্ট্রেলিয়ার যে পেস অ্যাটাক আছে, স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স, ওদেরকে নেগোশিয়েট করতে হবে। তাদেরকে যদি আপনি নেগোশিয়েট করতে পারেন, তাদেরকে যদি উইকেট না দেন, তারা একটা সময় টায়ার্ড হবেই। আপনার স্টার, কামিন্স, হ্যাজেলউড তারা যদি একটা স্পেলে এসে উইকেট না পায়, তারা কিন্তু আলটিমেটলি দেখা যায় কি মোটামুটি আস্তে আস্তে টায়ার্ড পিরিয়ডে চলে যায়। অ্যান্ড অস্ট্রেলিয়ার ওখানে প্ল্যানিংগুলো চেঞ্জ করতে বাধ্য হয়, কারণ আপনাকে যখন প্রতিনিয়ত বোলিং চেঞ্জ করে আপনার উইকেটটা নিতে পারতেছে না, তারা একসময় এটা খুব একটা ভালোভাবে নিতে পারে না, তারা প্যানিক করে। অ্যান্ড তারা আম, যেহেতু ভালো দল, সো তাদের এটা অলরেডি একটা প্রবলেমেটিক অবস্থায় চলে যায় যে আমরা উইকেট নিতে পারতেছি না, এতগুলো বলারকে ইউজ করতেছি, যেটা ফার্স্ট টেস্টও দেখা গেছে। তারা অনেক চেষ্টা করছে কিন্তু উইকেট যখন পড়তেছে না, একটা সময় তারা কিন্তু একের পর এক বলার চেঞ্জ করতেই ছিল। সো সেই জায়গাটাই আলটিমেটলি বাংলাদেশে ফোকাস করতে হবে যে প্রতিনিয়ত আপনার যখন বলার চেঞ্জ করতে হয়, বলাররা যখন টায়ার্ড হয়, অ্যান্ড শুরুর যে ফেজটা থাকে ওইটা ভালোভাবে কাটাইতে হবে। সেশনের শুরু, দিনের শুরু,
বা নতুন ব্যাটসম্যান আসলে তার শুরু, এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে নেগোশিয়েট করতে হবে। এটা যত বেশি নেগোশিয়েট করতে পারবে ততটাই কাজে দিবে। অ্যান্ড স্টার্কের এগেনস্টে আমার কাছে মনে হয় স্টার্ক যে বলগুলো আপনার একদম স্টাম্পের করিডোরে করবে, ইয়র্কারকে স্টাইলে করবে, সেগুলো মোর দেন আমার কাছে মনে হয় ফ্লিক শট খেলাটাই ভালো। ফ্লিক শট খেলাটাই ভালো অ্যান্ড যেটা বেসিক্যালি ফ্লিক শটের সাথে যায় সেটাই খেলা ভালো। অ্যান্ড প্রত্যেকটা বলেরই আলটিমেটলি যেটা হচ্ছে মেরিট অনুযায়ী খেলা। এখন আপনার ব্যাপারটা এমন না যে আপনার একদম ফুললি ইয়র্কার স্টাইলে বল আসলো, আপনি ওটা ফ্লিক শট খেলতে যেয়ে বোল্ড আউট হয়ে গেলেন, ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে আপনার বলের লেন্থটা বুঝতে হবে যে আমার এই লেন্থটা কোন ক্যাটাগরিতে আসতেছে। সো এখানে একটাই যদি এক কথায় বলতে যাই, সেটা হচ্ছে বলের মেরিট বুঝে খেলা। এখন অনেক সময় দেখা যাচ্ছে হচ্ছে মুশফিক যেটা করলো লাস্ট ম্যাচে, লিটন যেটা করলো, স্টাম্পের বাইরের বল তারা মারতে যেয়ে খোঁচা মারতে যেয়ে আউট হইলো। সো এই কাজগুলো করা যাবে না। লাইক বলার যদি আপনাকে স্টাম্পের বাইরের বল দেয়, আপনি ছেড়ে দেন। সো এখানে বলারের আলটিমেটের যে জিনিসটা হচ্ছে সে টায়ার্ড হচ্ছে, সে কন্টিনিউয়াসলি যখন আপনাকে এই করিডোরে বল করবে, যখন আপনি সেগুলোতে ওর ফাঁদে পা দিবেন না, তখন যেটা হবে যে বলার আলটিমেটলি আপনাকে বলিং প্যাটার্নটা চেঞ্জ করতে বাধ্য হবে, সে তার প্ল্যানিং চেঞ্জ করবে। সো সেই জায়গাটাকেই আপনাকে চান্স হিসেবে নিতে হবে, সেখান থেকে আপনাকে রান বের করতে হবে। সো একটা টেস্টে কিন্তু আপনাকে সবসময় রান করতে হচ্ছে না, এই ধরনের বলগুলো আপনি ছেড়ে দিতে পারবেন। যেগুলো আসলে রান করার মতো বল, স্কোর করার মতো বল, সেগুলো আপনি চার্জ করেন। সেখানেই মেন টেস্টের যে মজাটা, যে এখানেই ব্যাটসম্যানরা টিকে থাকে, তারা ওয়েট করে যে ভালো রান করার মতো বল আসুক, বাজে বলগুলো আসুক, বাজে বলগুলো আমি কাজে লাগাই। সো এখানেই ফোকাসটা করতে হবে, এখানে ধৈর্যটা রাখতে হবে। যদি এই ধৈর্যটা প্রথম টেস্টের মতো বাংলাদেশের ব্যাটসম্যানরা রাখতে পারে, একদম কন্টিনিউয়াসলি প্রত্যেকটা বল নেগোশিয়েট করতে পারে অস্ট্রেলিয়ার বলারদেরকে, তখন যেটা হবে অস্ট্রেলিয়ার বলাররা আলটিমেটলি তারা প্যানিক করবে, তারা তাদের প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হবে অ্যান্ড তারা তাদের প্ল্যানে সাকসেস হবে না। সো বাংলাদেশের ব্যাটসম্যানদের উচিত এই জায়গাটা মেনটেন করা, ফ্রিতে কোনো উইকেট দিয়ে না আসে। অ্যান্ড সবারই টার্গেট থাকা উচিত যে আমি কমপক্ষে কিছুটা রান আমি হচ্ছে কন্ট্রিবিউট করব। সেটা 30 রান হোক, 40 রান হোক, আমি যতটুকু সম্ভব আমি দলের জন্য কন্ট্রিবিউট করবো। সেটা যদি থাকে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানের, তাহলে দেখবেন রান আলটিমেটলি টোটাল আপনি 400-র আশেপাশে চলে যাবে, 350-400 এরকম চলে যাবে। সো আমার কাছে মনে হয় এই প্ল্যানে আগানো উচিত বাংলাদেশের ব্যাটসম্যানদের। আপনার মতে বাংলাদেশের ব্যাটসম্যানদের কি ফোকাস করা উচিত বা কারা রান করতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।